আমি জানি না আর কতদিন এই বিষয়টার উপরে আমাকে আলোচনা চালিয়ে যেতে হবে। বারবার এই বিষয়টির উপরে আমাকে বলতেই হচ্ছে, বলে যেতে হচ্ছে। সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য দিয়ে এখনো পাননি, অথচ সরকারি স্তরে ঘোষণা হয়ে গেছে আর কোনো সমস্যা নেই, নতুন সরকার দিয়ে দেবে। বলা হয়েছিল যারা কর্পোরেশন এলাকায় থাকে তাদের আর কিছুদিনের মধ্যেই ঢুকে যাবে। এর আগে আমরা জানি এক প্রস্ত কিছু টাকা ঢুকেছে কারোর কারোর ক্ষেত্রে, যারা পেনশনার্স তাদের কিছু টাকা ঢুকেছে, কিন্তু সবার হয়নি। এমনকি যারা পেয়েছেন তারাও ঠিকঠাক হিসেব নিকেশ করে বুঝতে পারছেন না কতটা তাদের প্রাপ্য ছিল আর কতটা দেওয়া হলো। গোটা বিষয়টা নিয়ে যে ধন্দ, যে জটিলতা তৈরি হচ্ছে, তা পরিষ্কার করবার দায়িত্ব তো সরকারের ছিল। সরকারের অর্থনৈতিক বিভাগ গোটা বিষয়টা বিবৃতি দিয়ে জানাবে যে এই হয়েছে, এতজনকে এই দেওয়া হয়েছে, আর বাকিদের এর মধ্যে এই দেওয়া হবে। এমনটাই তো প্রত্যাশিত ছিল, কিন্তু কি হচ্ছে বলুন তো? বলা হচ্ছে সব হয়ে গেছে, সব পাওয়া যাবে, কিন্তু আমাদের কাছে যা খবর, একটা বড় অংশের যারা অবসরপ্রাপ্ত তারা খুব ধন্দে আছেন, এখনো তাদের অনেকেই টাকা পাননি। এমনটা কেন হবে? প্রশ্নের উত্তর দেবার দায়িত্ব সরকারের ফাইন্যান্স বিভাগের। এখনো পর্যন্ত সেই উত্তর মিলছে না। কবে মিলবে কেউ জানে না। অথচ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গোটা সমস্যা মিটে গেছে, তারা আর আইন কানুনের জটিলতার মধ্যে থাকবে না, তারা সুপ্রিম কোর্টের রায় মেনে সব দিয়ে দেবে, এটা তারা ঘোষণা করেছেন। কিন্তু মুখে, বাস্তবে কি? বাস্তব পরিস্থিতিটা কি? ভারী জটিল। অন্তত যারা এই বিষয়গুলির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছেন তারা বারবার বলছেন, যেমন কনফেডারেশনের পক্ষ থেকে বারবার তাদের যারা নেতৃত্বে রয়েছেন তারা ফেসবুক লাইভ করছেন, তাদের কাছে অসংখ্য মানুষ জিজ্ঞাসা করছেন কি হবে, তারাও ঠিকঠাক উত্তর দিতে পারছেন না। তারা বলছেন এমনটা হওয়ার কথা নয়, সরকার তো বলেছিল, কিন্তু এখনো মেটেনি। ফলে শেষ পর্যন্ত গোটা বিষয়টা নিয়ে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে কিনা সেই প্রশ্ন আসছে, যদিও এখনো মামলাটা তুলে নেয়নি যারা মামলাকারী। ফলে আমাদের কাছে এই বিষয়টার মীমাংসা হয়ে গেছে বলে এখনো মনে হচ্ছে না। অর্থাৎ ডিএ পাওয়া নিয়ে একটা দড়ি টানাটানি, একটা জটিলতা চলছে চলছে এবং চলছেই। আসুন, আজও আমি কনফেডারেশনের যিনি সভাপতি তাকে আমন্ত্রণ জানিয়েছি বলবার জন্য, এবং আমন্ত্রণ জানিয়েছি যৌথ মঞ্চ, সরকারি কর্মচারীদের যে যৌথ মঞ্চ তার একজন প্রতিনিধিকে। তারা কি বলছেন, সমস্যা মিটে যাবে কিভাবে, আদৌ মিটবে কিনা, আসুন সরাসরি তাদের সাথেই কথা বলি। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন শ্যামল কুমার মিত্র, কনফেডারেশনের সভাপতি। কিছু সময়ের মধ্যেই যৌথ সংগ্রামী মঞ্চে কেউ আসবেন। আমি ভাস্কর ঘোষ যৌথ সংগ্রাম মঞ্চের যিনি প্রধান নেতৃত্বে রয়েছেন তাকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তিনি সময় দিতে পারবেন না, ফলে তিনি অন্য একজনকে বলেছেন। অর্জুন সেনগুপ্তকে আমি বলেছি, তিনি হয়তো কিছু সময়ের মধ্যেই আমার এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হবেন। আমি শ্যামল বাবুর কাছেই আসি, কারণ শ্যামলবাবু লাগাতার এই বিষয়টা বলে যাচ্ছেন। আমার মনে হয় শ্যামল বাবু বোধহয় মুখস্থ হয়ে গেছে কি বলতে হবে, কিন্তু শ্যামল বাবুর যে বিভ্রান্তি সেটাও আমরা বুঝতে পারছি। শ্যামল বাবুদের অত্যন্ত কি বলবো, একটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কারণ নানাজন নানা প্রশ্ন করছে। ওনারা সত্যিই সমব্যথী, ওনারাই তো লড়েছেন, ওনারা তো চান সবাই যাতে ডিএটা পায়। সম্ভব আপনি বলবেন যে কোন জায়গায় এখন আটকে রয়েছে? সরকার তো বলে দিয়েছে সব মিটে গেছে, দেওয়া হয়ে গেছে, দেওয়া হচ্ছে, কিন্তু কি বাস্তব চিত্রটা কি? আমি বলি, আপনার আওয়াজ কিন্তু খুব কম, মানে শোনাই যাচ্ছে না প্রায়। আচ্ছা, আমি এইটা আমি একটু দেখছি। দেখুন। আচ্ছা, আমি 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 বলছি, আওয়াজটা দেখুন, 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের 4টি সংগঠনের বৈঠক হয়। তা আজকে 13ই জুলাই। তা আমার মনে হচ্ছে যে আমরা 1 জুন যে জায়গায় ছিলাম, আজকে 13ই জুলাইও ঠিক সেই জায়গাতেই আছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সেদিন কথা বলে
আমরা যতটা আশ্বস্ত হয়েছিলাম, আজকে 13ই জুলাই আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমরা এক পাও এগোতে পারিনি। প্রথম বিষয়টা হচ্ছে যে কলকাতা কর্পোরেশন এলাকার ব্যাংক থেকে যারা পেনশন নেন, সরকারি পেনশনার, তাদের ক্ষেত্রে একটা অর্ডার বেরিয়েছে। সেখানে একটা শব্দ লেখা হয়েছে যে রিলিফ দিচ্ছে সরকার, যে অন্তর্বর্তীকালীন একটা রিলিফ দেয়া হচ্ছে এবং এস্টিমেটেড একটা অ্যামাউন্ট 50%, 8 থেকে 19 দেয়া হচ্ছে। এই দুটো বিষয় আমাদের তীব্র আপত্তি আছে। প্রথম কথা হচ্ছে যে রোপা 2009-এ মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে 8 থেকে 19 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেয়াটা সরকারের ক্ষেত্রে বাধ্যতামূলক এবং এটা আমাদের অধিকার। আমরা কোনো রকম রিলিফ বা কোনো রকম মানে দয়া দাক্ষিণ্য অনুকম্পা পারকিউজিট আমরা চাইছি না। কাজেই সরকারের এই মানসিকতাটা প্রথম বদলাতে হবে যে তারা কিন্তু আমাদের কোনো রিলিফ দিচ্ছেন না, তারা মহামান্য সুপ্রিম কোর্টের রায়টা কার্যকর করছেন শুধু, এর বেশি কিছু নয়, যেটা তাদের পক্ষে বাধ্যতামূলক। দ্বিতীয় বিষয়টায় আসি, পূর্বতন সরকার এই রায়ের পার্সিয়াল কমপ্লায়েন্সের নামে একটা বহুমাত্রিক জটিলতা তৈরি করে দিয়েছিলেন। আমার মনে হচ্ছে এই সরকার, বর্তমান সরকার, সেই বহুমাত্রিক জটিলতার সুযোগটাকে কাজে লাগিয়ে এই রায় কার্যকর করাটাকে অনির্দিষ্ট কালের জন্য বিলম্বিত করতে চাইছে, আরো জটিল করে তুলতে চাইছে। বিষয়টা কিন্তু খুব সহজ সরল। 1 নম্বর হচ্ছে যে অল্প কর্মচারীদের এই টাকা দেয়া হয়েছে তাদেরকে যে হিসেবে দেয়া হয়েছে হিসেবটা ভুল, এবং এই হিসেবটা পরিকল্পিতভাবেই অর্থ দপ্তর ভুল করেছে, যার ফলে 16 থেকে 19 যে পেনশনারদের জেলার ক্ষেত্রে ট্রেজারি থেকে যারা পেনশন পান, সরকারি পেনশনার, তাদের যে দেয়া হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা 57% কম পেয়েছেন ওই পিরিয়ডে তাদের যা প্রাপ্য হতো। এখন এইটা সংশোধন করার জন্য কিন্তু সরকারকে রাষ্ট্রসংঘে যেতে হবে না বা সুপ্রিম কোর্টে যেতে হবে না। অর্থ দপ্তর এই ভুল করেছে, সেই ভুলটা অর্থ দপ্তর সংশোধন করে নেবে এবং যে জেলা থেকে যে সরকারি পেনশনাররা, এক্ষেত্রে সমস্ত তথ্য নথি সরকারের কাছেই আছে, তাই তো? অবশ্যই যে জেলা থেকে যারা পেয়েছেন তাদের বাকি 57% যে তাদের প্রাপ্য, সেটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। একটা বহুমাত্রিক জটিলতা যে বিষয়টা এসে গেছে, একটা একটা করে তো জট খুলতে হবে। আপনি যদি আরো বেশি করে জট তৈরি করে দেন তাহলে তো এই জট খুলতে খুলতেই আমাদের মানে জীবনকাল শেষ হয়ে যাবে। সরকার কিন্তু আজকে পর্যন্ত কিচ্ছু করেনি, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আমি আজকে 1200 কোটি টাকা রিলিজ করে দিতে পারলাম, আর 400-500 কোটি টাকা রিলিজ করে দিতে পারবো না। সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে। আপনারা বিষয়টা দেখুন অর্থ সচিবকে, কিন্তু আজকে 1 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু এই ভুল সংশোধন করা হয়নি। এবং যে নতুন অর্ডারটি করা হয়েছে ওই কলকাতার কর্পোরেশন এলাকার ব্যাংক থেকে যে সমস্ত সরকারি পেনশনার পেনশন নেন তাদের জন্য, সেখানেও কিন্তু বলা হয়েছে 50%, 8 থেকে 19 50% দেয়া হবে এস্টিমেটেড একটা হিসেবের উপরে। কেন? ইন্টারিম অর্ডারটা হয়েছিল 2025 সালের জুন মাসে। স্বাভাবিকভাবে তখনই কিন্তু রাজ্য সরকার, সরকার তো একটা কন্টিনিউইং বডি, এর পলিটিক্যাল এক্সিকিউটিভদের পরিবর্তন হয় নির্বাচনের ফলে, কিন্তু সরকারটা একই থাকে, তার যে ব্যুরোক্রাসি সেটা একই থাকে কম বেশি। তাই এই ব্যুরোক্রাসি জুন 2025-এ তারা জেনে গিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে 25% এরিয়ার রাজ্য সরকারি কর্মচারী পেনশনার
গ্র্যান্টিং এইড হেডে যে সমস্ত কর্মচারীরা বেতন পেনশন পান তাদের, এবং ওয়ার্ক চার্জ কর্মী যারা সরকারি চুক্তিভিত্তিক কর্মী যারা ডিএর আওতায় আছেন তাদের, এবং ডেলি রেটেড যে সমস্ত কর্মী যারা ডিএ বাড়লে যাদের ডেলি ওয়েজ বাড়ে তাদের প্রত্যেককে দিতে হবে। আপনি কি আমাকে এটা বিশ্বাস করতে পারেন যে জুন 2025 থেকে আজকে জুলাই 2026 আজ পর্যন্ত অর্থ দপ্তর এই ডাটাবেস তৈরি করতে পারেনি? যদি তৈরি করতে না পারে তাহলে অর্থ দপ্তরের এই সমস্ত অপদার্থ অযোগ্য আমলাদের, সর্বোচ্চ স্তরের আমলাদের, এদের তো এখনই তাড়িয়ে দেওয়া উচিত। এটা কি ছেলে খেলা হচ্ছে? তার থেকে বড় বিষয় হচ্ছে 2016 থেকে HRMS এর মাধ্যমে বেতন এবং পেনশন হয়েছে, কাজেই তার সমস্ত তথ্য অর্থ দপ্তরে রয়েছে, তাদের কারুর কাছে ছুটতে হবে না। তার আগে কোষা নামক একটা সিস্টেমে 2015 পর্যন্ত বেতন এবং পেনশন হতো, সেটা ছিল দপ্তর ভিত্তিক একটা সিস্টেম। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে বেশ কিছু দপ্তর নেগলিজেন্সির জন্য সেই কোষার যে ডেটা ভান্ডার সেটা নষ্ট করে ফেলেছে, তাহলেও মূল ডেটা ভান্ডারটা কিন্তু যে নোডাল এজেন্সি টাটা কনসালটেন্সি তাদের কাছে, টিসিএস তাদের কাছে কিন্তু রয়েছে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। সরকার তো তার কাছ থেকে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস কাছ থেকে সেই ডেটা ব্যাংক নিয়ে দিয়ে দেবে। কাজেই ডেটা নেই, এই গল্পটা আর কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না এবং শুনতে ভালোও লাগছে না। এবারে আপনি ভাবুন কি অসহায় অবস্থার মধ্যে কর্মচারীরা পড়ে আছেন। তারা এই যে প্রাপ্যটা, আমরা যে কর্মচারীদের বা গ্র্যান্টিং এডভুক্ত যারা কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা বা আন্ডারটেকিং, তাদেরকে যে বলবো যে আপনারা আরো কিছুদিন অপেক্ষা করুন, এইটা বলার কোনো অধিকার আমাদের আছে? আপনি বলুন তো। এই প্রাপ্যটা তো পঞ্চম রাজ্য বেতন কমিশনের, মানে 2006 থেকে, জানুয়ারি 2006 থেকে 31শে ডিসেম্বর 2015 পর্যন্ত এই 10 বছরের বকেয়া। তারপরে ষষ্ঠ রাজ্য বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়ে গেছে, সেটা হচ্ছে 1/1/2016 থেকে 31/12/2025 পর্যন্ত, সেই 10 বছর চলে গেছে। এখন যদিও সপ্তম রাজ্য বেতন কমিশন বাস্তবে গঠিত হয়নি, তাহলেও আমরা কিন্তু 1/1/2026 থেকে সপ্তম রাজ্য বেতন কমিশনের সময়সীমায় চলে এসেছি। তাহলে 20 বছর আগের প্রাপ্য, এবং আমরা মামলা করেছি 2016 সালে, আজকে 2026, 11 বছরে মামলা পড়েছে। আর কত বছর আমরা অপেক্ষা করতে বলবো? এবং আমরা যদি আর অপেক্ষা করতে বলি তাহলে এই গ্র্যান্টিং এডভুক্ত কর্মচারী এবং পেনশনাররা তারা আমাদের সম্পর্কে কি মূল্যায়ন করবেন? এটা কি সম্ভব? আসলে আমার যেটা মনে আপনি হচ্ছে, আমাকে একটু সহজ করে শ্যামলবাবু এটা একটু বোঝান তো যে কেউ কেউ পেয়েছে কেউ কেউ পায়নি, এই যে দ্বন্দ্ব একটা তৈরি হচ্ছে, এটা আপনি আমাকে একটু সহজ করে সবার জন্য একটু বুঝিয়ে দিন তো। যে বলা হচ্ছে যে জেলা স্তরে কেউ কেউ পেনশনাররা কিছু কিছু পেয়ে গেছে কিন্তু খুব সামান্য হ্যাঁ। পেয়েছে। আমি একদম ক্যাটাগরিক্যালি বলে দিচ্ছি, রাজ্য সরকারি কর্মচারী যারা পেনশনার, সরকারি পেনশনার, তাদের মধ্যে যারা জেলা ট্রেজারি থেকে যাদের পেনশন হয় তাদের 8 থেকে 16 থেকে 19 পর্যন্ত একটা ভুল হিসেবে তাদেরকে বকেয়া ডিএটা দেওয়া হয়েছে। এখন প্রথম প্রয়োজন হচ্ছে এই ভুলটা সংশোধন করে সঠিক হিসেবে তাদের দেয়া। এই সরকার আসার পরে হঠাৎ ওই পেনশনারদের, কিছু কিছু পেনশনারদের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট ঢুকিয়ে দেওয়া হয়। এখন মাননীয় মুখ্যমন্ত্রী বাকি আর কেউ কিন্তু 1 নয়া পয়সা পাননি। আর কর্মরত যে রাজ্য সরকারি কর্মচারীরা, তাদের গ্রুপ ডি কর্মচারীরা, তারা ওই 16 থেকে 19 সেই ভুল হিসেবে পেয়েছেন, এবং ABC গ্রুপের কর্মচারীরা তারা তাদের টাকাটা প্রভিডেন্ট ফান্ডে ঢুকেছে সেই ভুল হিসেবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে বলছেন যে আমার সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চায়,
সেই স্বচ্ছতার 1 নম্বর শর্ত হচ্ছে আমরা যখন বেতন পাই, একটা পে স্লিপ আমরা পাই, আমরা যদি কোনো কিছুর এরিয়ার পাই, একটা স্টেটমেন্ট পাই, আমরা প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমা রাখি প্রতি বছর আমাদেরকে একটা করে স্টেটমেন্ট দেওয়া হয়। এই যে সরকার মানে ওই ট্রেজারি থেকে যারা পেনশন নেন তাদের যে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকালেন তার একটা স্টেটমেন্ট দিয়েছেন, বা তার পরবর্তীকালে এই সরকার এসে যে আরো কিছু পেনশনারকে ওই 8 থেকে 19 বলে যে ঢোকালেন, সেই মেসেজে কোথাও লেখা নেই যে 8 থেকে 19। তা আমি যদি ধরেও নিই সেটা 8 থেকে 16, যদি আমি ধরেও 8 থেকে 15 যদি ধরেও নিই, তাহলে তারও তো একটা স্টেটমেন্ট থাকবে। আমি তো জানবো যে আমার প্রাপ্যটা। আপনি যদি একটা মুদিখানার দোকানে জিনিস কিনতে যান, তাহলে আপনি 4টে 5টা 6টা জিনিস নেবেন, আপনাকে একটা স্লিপ দিয়ে দেবে, দিয়ে বলবে আপনি এই চাল নিয়েছেন এত কিলো তার এত দাম, ডাল নিয়েছেন এত কিলো তার এত দাম, ময়দা নিয়েছেন এত কিলো তার এত দাম, একটা স্লিপ দেবে। আপনি যদি কোনো রিটেল শপে যান, তারা একটা স্লিপ দেবে আপনাকে, আপনি কি নিয়ে এলেন। আপনি একটা টিভি কিনছেন, আপনি একটা রেফ্রিজারেটর কিনছেন, আপনাকে তো একটা রিসিট দেবে যে আপনাকে কি, আপনি কি টাকা দিলেন এবং আপনাকে কি দিল। সরকার কিন্তু আজ পর্যন্ত এইটা আমাদের দিল না, একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টের মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে আমরা এই খাতে এই বাবদ এই টাকা পেলাম। অর্থাৎ অস্বচ্ছতাটা কিন্তু এইখানে। এখন পূর্বতন সরকার তারা এই অস্বচ্ছতা পরিকল্পনা মাফিক তৈরি করেছিলেন। এখন আমরা তো আশা করব যে নতুন সরকার, আজকে আর তো এই সবে হয়েছে বলা যাবে না, 2 মাসের বেশি এই সরকার হয়ে গেছে, তা আজও সেটা সংশোধন হবে না। এবং সব থেকে বড় কথা যে ব্যুরোক্রাসি সবসময় কিন্তু কাজ করে পলিটিক্যাল এক্সিকিউটিভদের নির্দেশে। অর্থাৎ মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বা মন্ত্রিসভা যে নির্দেশ আধিকারিকদের দেন সেই নির্দেশ অনুসারেই তারা কাজ করে। তাহলে এই যে ভুলটা সংশোধন হচ্ছে না, এই যে এখনো পর্যন্ত কলকাতার ব্যাংকগুলো থেকে যারা পেনশন পান তাদের ক্ষেত্রে এখনো যে হিসেব ঠিক হচ্ছে না, এখনো যে তাদের ডাটা তৈরি হচ্ছে না, এগুলো তো অর্থ দপ্তর করছে। নিশ্চয়ই পলিটিক্যাল এক্সিকিউটিভদের নির্দেশ আছে, আর যদি নির্দেশ না থেকে থাকে তাহলে তো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। আপনি ভাবুন, পেনশনার সম্পর্কে অনেক মানুষের কোনো ধারণা নেই, এবং একদম সত্যি কথা বলছি, আমরাও যদি এই মামলা না করতাম এবং যদি এই মামলার রায় না হতো, আমরাও জানতে পারতাম না যে পেনশনাররা সত্যি কতটা দুরবস্থার মধ্যে আছে। অসংখ্য পেনশনার, তারা 1000, 2000, 3000 টাকা পেনশন পান। এরকম অনেক পেনশনার রয়েছেন যাদের পেনশন 5,000 টাকার নিচে, অনেক পেনশনার রয়েছেন যাদের পেনশন 10,000 টাকার নিচে। আপনি ভাবুন তো, এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে যখন 60 বছরের বেশি বয়সে অবসর নেন, 60 বছরের বেশি বয়সী পেনশনাররা, তারা তো অসুস্থ হয়ে পড়েন। ওষুধপত্রের যা দাম, চিকিৎসার জন্য তাদের কোনো সরকারি সুবিধে নেই, তাহলে তারা যাবেটা কোথায়? এটা তো তাদের হক পাওনার টাকা। তারা তো কোনো দয়া দান ভিক্ষা এসব চাইছে না। তারা মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এটা তার অধিকার। রোপা 2009-এ এই অধিকারটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট হিসেবে সরকারের ছিল, সেই কনস্টিটিউশনাল কমিটমেন্ট পূরণ করবেন। আজকে কিন্তু আর দীর্ঘ সময় অপেক্ষা করা, এটা আমাদের পক্ষে বলাটা সম্ভব নয়। আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি যে দীর্ঘ 1 মাসেও এই সাধারণ ভুলগুলো সংশোধন হবে না, এটা আমাদের কাছে একদমই বিশ্বাসযোগ্য নয়। সব থেকে বড় যেটা আমাদের কাছে মানে বিস্ময়ের লেগেছে, যে সরকার মনে করছেন যে তারা রিলিফ দিচ্ছেন। এই জায়গাটা আমাদের কিন্তু ভয়ঙ্কর ভাবে আমাদেরকে নাড়িয়ে দিয়েছে। তার মানে সরকার অধিকার হিসেবে এটাকে মেনে নিচ্ছেন না, মেনে নিতে মানসিকভাবে প্রস্তুত নন। আমরা তো তা চাইনি, আমরা সরকারের কাছ থেকে কোনো রিলিফ চাইনি, আমরা আমাদের অধিকারটা বুঝে নিতে চেয়েছি। এবং এই সরকার মানে বলতে 2 মাস একটা সরকারের আয়ু, তখন সরকারের সমালোচনা করতে ভালো লাগছে না, কিন্তু বাধ্য হচ্ছে। আপনি বলুন
মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম যে 42% ডিএ আমাদের বকেয়া, তা এই বকেয়া ডিএর ব্যাপারে আপনি তো সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বাম আমলেও বলে এসেছি যে ডিএর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার একটা স্ট্যান্ডিং অর্ডার তৈরি করুন। বাম আমলেও আমরা বলেছি, তৃণমূল আমলেও আমরা বলেছি, হয়নি। এবং হয়নি বলেই ডিএ নিয়ে এই ভয়ঙ্কর বঞ্চনার শিকার আমরা হয়েছি, যেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, অন্য বেশিরভাগ রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা হন না, আমরা হয়েছি। 15 বছরে আমরা হাড়ে হাড়ে বুঝেছি। আপনার ঘাড়ে আজকে 42% ডিএ দেওয়ার দায় এসে চেপেছে, তার কারণ এই 42% ডিএ যেদিন যেদিন থেকে প্রাপ্য হয়েছিল সেদিন থেকে পূর্বতন সরকার দেননি। আপনি ডিএর একটা স্ট্যান্ডিং অর্ডার করুন। উনি কিন্তু তাতে রাজি হলেন না, বললেন আগে 42% ক্লিয়ার করি, তারপর ওসব নিয়ে ভাববো। এবং এই ডিএর স্ট্যান্ডিং অর্ডার যতদিন না হবে, শুধু সরকারের বা মন্ত্রীর বা মুখ্যমন্ত্রীর অর্থমন্ত্রীর সদিচ্ছা নির্ভর ডিএ প্রদান যদি চলতে থাকে, আবার এই জুলাই মাসে 3% ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য হয়ে গেছে, অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন, এইভাবে জুলাই জানুয়ারিতে ডিএ বাড়তেই থাকবে। তখন যদি আমাদের এই সদিচ্ছার উপর নির্ভর করতে হয়, 42% কেন, 142% ডিএ বকেয়া হবে। অর্থাৎ এই সমস্যার কোনো সমাধান হলো না। এবং শুধু তাই নয়, ডিএটা ঘোষণা হলো 1 অক্টোবর থেকে। আপনি ভাবুন, তার মানে প্রাপ্য হওয়ার দিন থেকে ডিএ দেওয়ার যে দাবি আমরা দীর্ঘদিন ধরে করে এসেছিলাম, এবং বিরোধী দলনেতা হিসেবে যে দাবিকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী, আজকে তিনি সেই জায়গাটা থেকে সরে আসছেন। আবার ধরুন যে পে কমিশন, উনি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশনের বেতন ভাতা এবং পেনশন কর্মচারীরা পেয়ে যাবেন। আমরা কি পেলাম? 5ই ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘোষণা করে দিয়েছিলেন, সপ্তম বেতন কমিশন ঘোষণা হলো, তার কোনো কিছু তৈরি করেননি। আবার শুভেন্দু অধিকারীও এসে আর একটা সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করলেন, এবং বলছেন, উনি আমাদের বলেছেন যে জানুয়ারি থেকে নাকি এই পে কমিশনের, সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হয়ে যাবে, এবং সেই সুপারিশ অনুসারে কর্মচারী এবং পেনশনাররা বর্ধিত ভাতা এবং পেনশন পেতে থাকবেন। আমি বলছি এটা একেবারেই বাস্তবে সম্ভব নয়। আজকে 13ই জুলাই, এখনো পর্যন্ত পে কমিশনের চেয়ারম্যান, পে কমিশনের মেম্বাররা, পে কমিশনের অফিস, পে কমিশনের টার্মস অ্যান্ড কন্ডিশন, পে কমিশনের কর্মী যাদের দেওয়া হবে, কর্মী আধিকারিক, কিচ্ছু ঠিক হয়নি। এবার এগুলো যদি যুদ্ধকালীন তৎপরতায় কালকেই করে দেওয়া হয়, তাহলেও অসংখ্য সংগঠন তারা মেমোরেন্ডাম দেবে, তাদের ডাকতে হবে শুনানিতে। এবং যদি নভেম্বর 2026-এর মধ্যে সপ্তম রাজ্য বেতন কমিশন তার সুপারিশ সরকারের কাছে জমা না দিতে পারে, তাহলে ডিসেম্বর 2026-এ রোপা তৈরি হবে না। রোপা তৈরি না হলে জানুয়ারিতে কোনোভাবেই সপ্তম রাজ্য বেতন কমিশনের সুপারিশ অনুসারে বেতন ভাতা পাবেন না। অর্থাৎ আমি স্পষ্ট করেই বলছি, 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা ঠিক যতখানি আশ্বস্ত হয়েছিলাম, এই বিগত 1 মাসে সরকারের ভূমিকায় আমি অন্তত বা আমার সংগঠন ঠিক ততখানি হতাশ হয়ে পড়েছে। অর্জুন বাবুর কাছে আমার যেটা জিজ্ঞাসা থাকবে, অর্জুন বাবু আপনি একটু আগে শ্যামল বাবু পরিষ্কার ব্যাখ্যা করে দিয়েছেন যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, কিছু অংশের যারা পেনশনার তারা কিছু পেয়েছে, আর একটা বড় অংশে পায়নি। এই ব্যাপারটা নিশ্চিত করবার দায়িত্ব ছিল সরকারের, সরকার সেটা করেনি। আপনারা যৌথ মঞ্চের পক্ষ থেকে এই ব্যাপারে কি ভাবছেন, যে সবাই এখনো পেলো না, অর্থাৎ ডিএ নিয়ে যে বিভ্রান্তি সেটা থেকেই গেল, যৌথ মঞ্চ সবাইকে নিয়ে একটা লড়াই করছেন। আমি জানি ভাস্কর ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন সব ঠিক হয়ে যাবে। কিসের ভিত্তিতে, মানে এটা যে সব ঠিক হয়ে যাবে মনে করছে যৌথ মঞ্চ, কিসের ভিত্তিতে? দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন মতপথের সংগঠনের একটি ছাতা সংগঠন, প্ল্যাটফর্ম। এখানে বহু মতপথের মানুষ আছেন, ভাস্কর ঘোষ যেমন আছেন, আমরাও রয়েছি। তো সংগ্রামী যৌথ মঞ্চের এখন অবধি
এই নতুন সরকারের ডিএ নিয়ে যে অবস্থান, সেটা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ এখনো নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। সংগ্রামী যৌথ মঞ্চের আমরা যারা কর্মী আছি, আমরা আহ, নিজেদের ব্যক্তিগত মতগুলোকেই প্রকাশ করতে পারি। ফলত সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু এখনো সেভাবে কোনো এই নতুন সরকার নিয়ে কোনো মঞ্চগত কোনো সিদ্ধান্ত এখনো সে নিতে পারেনি। ফলত ভাস্কর বাবু যেটা বলছেন সেটা ভাস্কর বাবুর বক্তব্য, আমি যেটা বলবো সেটা আমারই বক্তব্য। আসলে সংগ্রামী যৌথ মঞ্চ তো সেই অর্থে কোনো একটি ইউনিয়ন নয়, বা শ্যামলদাদের যেরকম সংগঠন আছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সংগ্রামী যৌথ মঞ্চ এরকম কোনো একটি সংগঠন নয়, বরঞ্চ বিভিন্ন সংগঠন, বিভিন্ন মতপথের মানুষের একটি সমন্বয়। তো সেক্ষেত্রে আমি মঞ্চের একজন প্রতিনিধি হিসাবে এর আগেও যা বলেছি আজকেও তারই পুনরাবৃত্তি করব। দেখুন, যে রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, নতুন সরকার হয়েছে, নির্বাচনের আগে তার সংকল্পপত্রে খুব সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি ছিল। তার মধ্যে দুটোই বলেছেন। একটা তো হলো যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেবে, এবং মহার্ঘ ভাতা নিয়ে যে বঞ্চনা বিগত সরকারের আমলে সরকারি কর্মচারী ভোগ করেছে, সেই বঞ্চনা থেকে কর্মচারী মুক্তি পাবে। এবং দ্বিতীয় ছিল ৪৫ দিনের মধ্যে বেতন কমিশনের যে বেনিফিট, সেটি কর্মচারী পেয়ে যাবে। তো ৪৫ দিন তো হয়েই গেছে। তারপরে মুখ্যমন্ত্রী ১লা জুন বলেছেন যে ১লা জানুয়ারি থেকে এই বেনিফিট কর্মচারীর কাছে আসবে। তো সেটাও তো শ্যামলদা যেটা বললেন, আমি তো তার সঙ্গে অবশ্যই একমত। তার কারণ এখন অবধি বেতন কমিশনের যা অবস্থা, তাতে ১লা জানুয়ারি থেকে ওটা হবার কোনো সম্ভাবনা নেই। এবার যদি দেখি, যদি বলেন যে আমরা তাহলে পেলাম কি, যে বিরোধী দল আমাদের লড়াইয়ের সঙ্গে সাথ দিয়েছিলেন, আমাদের প্রত্যেকটি দাবিকে ন্যায্য দাবি হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন, এবং নির্বাচনের আগে আমরা মঞ্চের পক্ষ থেকে যে সব রাজনৈতিক দলগুলির কাছে আমাদের যে দাবি দেওয়া, সে দাবি দেওয়া নিয়ে যাই। এবং সেক্ষেত্রে আজকে যারা সরকারে এসেছেন, তারা কিন্তু সেদিন সম্পূর্ণ আমাদের সঙ্গে সহমত পোষণ করেছিলেন যে দাবিগুলি সবই মিটিয়ে দেওয়া হবে। এখন এটাও ঠিক যে সরকারের মেয়াদ সেরকম নয়, এখনো ২-৩ মাসের সরকার, কিন্তু তৎসত্ত্বেও কতগুলি বিষয়ে সত্যি খটকা লাগার মতো ব্যাপার আছে। ধরুন, এই যে বলা হচ্ছে ২০% মহার্ঘ ভাতা দেওয়া হলো ১লা অক্টোবর থেকে। আচ্ছা, এই যে কোনো একটা কিস্তি, একটা শতাংশ ঘোষণা করলেই কি সেটা মহার্ঘ ভাতা হয়? প্রতিশ্রুতি তো ছিল এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার। তো এই ২০% আসলে মহার্ঘ ভাতা, আমি এর আগেও অনেকবারই আপনাদের চ্যানেলে বলেছি যে মহার্ঘ ভাতা শুধুমাত্র একটা আনুমানিক কিছু ঘোষণা নয়। এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা হলে কেন্দ্রীয় সরকার যেভাবে করে, তাকে যদি অনুসরণ করতে হয়, তাহলে প্রথমেই বলতে হবে কোন বছরের কোন পর্যায়ের মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ হিসাবে এই মহার্ঘ ভাতার কিস্তিটি ঘোষিত হলো। ২০% আমি ঘোষণা করে দিলাম, তার মানে ওটা মহার্ঘ ভাতা ঘোষণা করা হলো না, ওটাও একটি অনুদান, যেটিকে একটু সাদা বাংলায় বললে ভিক্ষেই বলা হয়। কিন্তু প্রতিশ্রুতি কিন্তু তা ছিল না।
প্রতিশ্রুতি ছিল এআইসিপিআই অনুসারে বকেয়া মহার্ঘ হবে। অর্থাৎ আমি যদি আরেকটু পরিষ্কার করে বলি, তাহলে এই 20% মহার্ঘ ভাতা তো একসঙ্গে কেন্দ্রীয় সরকার দেয়নি। ধরুন 2022-এ একটা কিস্তি, জানুয়ারিতে একটা কিস্তি দেওয়া হয়েছে, জুলাইয়ে একটা কিস্তি দেওয়া হয়েছে, এভাবে এগিয়ে এগিয়ে এসেছে 2026-ও। তো তাহলে এই যে 20%, এটা বলতে হবে সরকারের পক্ষ থেকে যে কোন বছরের কোন 6 মাসের গড় মূল্য বৃদ্ধির ক্ষতিপূরণ হিসাবে এই 20% সেটাকে ভাগ করে করে দিতে হবে। যে ধরুন 24-এর জানুয়ারিতে এত শতাংশ কেন্দ্র সরকার ঘোষণা করেছিল, তার সেইটা প্লাস জুলাইয়ে এত 4 + 3 + 3 এই রকম করে, এবং সেটা যদি করতে হয় এবং এআইসিপিআই অনুসারে যদি করতে হয়, তাহলে জবে থেকে ওই মহার্ঘ ভাতা কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে তারিখ থেকে, সেই তারিখ থেকে বকেয়া শুদ্ধ যদি দেওয়া হয়, তাহলেই সেটা এআইসিপিআই অনুসারে মহার্ঘ ভাতা দেওয়া হলো। ফলত প্রথম যে প্রতিশ্রুতি যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে এবং আমাদের যে দাবি এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হবে, সেই প্রতিশ্রুতি এই নতুন সরকার রক্ষা করলেন না। এবার যদি আসি পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া, অর্থাৎ 2008-এর এপ্রিল থেকে 2019-এর ডিসেম্বর অব্দি, 31শে ডিসেম্বর অব্দি যে বকেয়াটা আমাদের প্রাপ্য হয়েছে, এবং মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটি এখন সকলেই জানেন প্রায়। তো সেক্ষেত্রেও আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে বিগত সরকার তারা সুপ্রিম কোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা 2016 থেকে 19-এর যে বকেয়া সেটা দিল, এবং সেটা কিভাবে দিল না, তাদের মন গড়া একটা প্রাইস ইন্ডেক্স তৈরি করে তারা আসল যে প্রাপ্য তার খুব বেশি করে হলে 43% দিয়ে দিল, এবং দিয়ে তারপর বললো এটাই 100%। তো 1 জুন আমাদের প্রতিনিধি যারা ছিলেন, শ্যামল দাও তো ছিল সেখানে, কিন্তু মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন যে ওই যে জালিয়াতি হয়েছে প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে 16 to 19-এ, তার যে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা, অর্থাৎ যেটা সত্যি আমাদের প্রাপ্য, যে 100% যেটা প্রাপ্য, যার 43% পেয়েছি, বাকি 57% পাইনি, সেটিও আবার ক্যালকুলেশন করে সেটা কর্মচারীদেরকে দেওয়া হবে। এবার দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এবং অবশ্যই শ্যামল দ্বারা এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে যারা মামলা করেছেন, সকলেই কিন্তু ইন্দু মালহোত্রা কমিশনের কাছে অ্যাকচুয়াল যে হিসেব, আসল যে হিসেবটা, সেই হিসেবটা কিন্তু পেশ করে দেওয়া হয়েছে। এবং 22 তারিখে যদি সুপ্রিম কোর্টে শুনানি হয়, সেখানে অবশ্যই, এটা আমি মঞ্চের পক্ষ থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেই সিদ্ধান্তটুকু হয়েছে যে 22 তারিখে আসলে এখন যে ঘটনা ঘটছে, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায় নতুন যে সরকার এসেছেন তারা কতটা মেনেছেন বা কতটা মানেননি, সেটি আমাদের যিনি আইনজীবী থাকবেন তিনি সেটি একেবারে স্পষ্টভাবে তুলে ধরবেন 22 তারিখে। কিন্তু এখন অবধি আমরা যা দেখছি যে প্রতিশ্রুতির প্রায় কিছুই রক্ষিত হয়নি। ধরুন, সিএমডি এর এলাকার যে পেনশনাররা, এই পেনশনার বলতে বোঝানো হচ্ছে কিন্তু ওই 2008 থেকে 19-এর ওই পর্যায়টায় যারা পেনশনার ছিলেন। দেখুন, আমিও, আমার ব্যাংকও কিন্তু সিএমডি এলাকাতে, মানে কলকাতায়, আমি কিন্তু ওই পেনশন পাবো না, মানে সরি, ওই বকেয়াটা পাবো না। ওটা ওই সময় যারা
অবসরপ্রাপ্ত ছিলেন, আমরা তো ওই সময়, আমি শ্যামলদা আমরা ওই সময় কর্মরত, ওটা আমরা পাবো না। শুধুমাত্র ওই সময়ের পেনশনাররা, ওই সময় যারা অবসরপ্রাপ্ত ছিলেন ওই পর্যায়টায়, তারা পাবেন, এবং এখনো অবধি পাননি। এবং ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলে তখন আমরা হিসেব করে দেখতে পারবো যে কোন ফর্মুলা অনুযায়ী এই টাকাটা দেওয়া হলো। এর আগেও একবার ওই পিরিয়ডের পেনশনারদের একটা বকেয়ার অঙ্ক দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কাছে যেটুকু আমরা যাদের যাদের খবর পেয়েছি, আমরা কিন্তু দেখেছি যে অ্যাকচুয়াল এআইসিপিআই অনুযায়ী সেই বকেয়াটুকুও কিন্তু দেওয়া হয়নি। ফলত এখন অবধি নতুন সরকার তার যা আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছে তার হ্যাঁ, কিছুই এখন অবধি রক্ষা করেনি। এবং 22 তারিখে সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী বিষয়গুলিকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরবে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের কাছে। বেশ, আমি ঠিক এখানেই আসবো শ্যামল বাবুর কাছে। শ্যামল বাবু, তাহলে কি আবারও মানে আপনি বলছিলেন যে যতদিন পর্যন্ত গোটা বিষয়টার মীমাংসা না হবে ততদিন আমরা মামলা তুলছি না, এখন যেটা দেখা যাচ্ছে সেই মামলার পথেই তো আবার আপনাদের যেতে হচ্ছে। অর্জুন বাবুরা পরিষ্কার বলছে যে তারাও আগামী 22 তারিখ যে সুপ্রিম কোর্টের বিষয়টা রয়েছে, কিন্তু একটা বিষয় আমাদের কাছে কিছুতেই পরিষ্কার হচ্ছে না, সুপ্রিম কোর্ট একটা তো সুনির্দিষ্ট রায় দিয়ে দিয়েছে, তারপরেও এই ধরনের বিভ্রান্ত চলতেই থাকবে, আবার মামলা। এক নম্বর হচ্ছে এই যে পূর্বতন সরকার এবং বর্তমান সরকার, এরা যে সুপ্রিম কোর্টের রায়টা না মানার দুঃসাহস দেখাচ্ছে, এর জন্য কিন্তু সুপ্রিম কোর্টের একটা বড় ভূমিকা রয়েছে। কারণটা হচ্ছে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। সুপ্রিম কোর্ট গত 5ই ফেব্রুয়ারি 2026 সুনির্দিষ্ট রায় দিয়েছেন যে 15ই মের মধ্যে সমস্ত কিছু মিটিয়ে দিতে হবে, এবং আর্থিক সংকট, টাকা নেই, এগুলো কর্মচারীদের এই অধিকার দেওয়ার ক্ষেত্রে এবং এই প্রাপ্য মেটানোর ক্ষেত্রে কোনো বাধা হবে না। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়। জুন 2025-এ মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে 25% অফ দ্য এরিয়ার ডিএ ফ্রম এপ্রিল 8 টু ডিসেম্বর 2019 এটা দিয়ে দিতে হবে। 15ই মে চলে গেছে, আজও পর্যন্ত সেই রায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকার কার্যকর করেননি, আগের সরকারও করেননি, এই সরকারও করেননি। এবার সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে মালহোত্রা কমিটি তৈরি করে দিয়েছিলেন, এবং এই মালহোত্রা কমিটির আইনি ক্ষমতা কিন্তু বিপুল। মালহোত্রা কমিটি হচ্ছে কোর্ট অফ ফাইনাল আরবিট্রেশন, এবং মালহোত্রা কমিটির নির্দেশ কিন্তু রাজ্য সরকার মানতে বাধ্য, অ্যাজ গুড অ্যাজ সুপ্রিম কোর্টস ভার্ডিক্ট। এতখানি ক্ষমতা মালহোত্রা কমিটির। সেই মালহোত্রা কমিটি একের পর এক বৈঠক করে গেল পূর্বতন রাজ্য সরকারের সঙ্গে। এবার এই মামলায় তো সুনির্দিষ্টভাবে দুটি পক্ষ, একটি পক্ষ হচ্ছে পিটিশনার রাজ্য সরকার, অন্য পক্ষ হচ্ছে কর্মী পক্ষ যারা রেসপন্ডেন্ট। তা মালহোত্রা কমিটির তাহলে মানে ন্যায় বিচারের স্বার্থে দুপক্ষকে ডেকে যা বৈঠক করার প্রয়োজন ছিল, কিন্তু মালহোত্রা কমিটি কর্মী পক্ষের কাউকে ডাকলেন না, পিটিশনারের সঙ্গে একতরফা আলোচনা করে একের পর এক নির্দেশ বেরিয়ে গেল। এবং এই যে নির্দেশগুলো বেরিয়ে গেল, যেগুলো এই রায়কে বহুমাত্রিক জটিলতা দেওয়ার একটা পরিকল্পিত প্রয়াস, সেগুলো তার দায় কিন্তু মালহোত্রা কমিটি এড়িয়ে যেতে পারেন না। এবার দ্বিতীয় বিষয় দেখো, যখন আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে বিষয়টা তুললেন যে আমার মক্কেলদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না, শুধু পিটিশনের সঙ্গে আলোচনা করে মালহোত্রা কমিটি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, তখন সুপ্রিম কোর্ট বললেন যে না, এদের সঙ্গে আলোচনা করতে হবে। মালহোত্রা কমিটি আমাদের 3টি ডেট দিলেন, একটি হচ্ছে 24শে এপ্রিল, একটি হচ্ছে 27শে এপ্রিল, একটি হচ্ছে 1 মে।
এবং আরো যেটা বিষয় দেখা গেল, এখানে কিন্তু 3টি সংগঠন, রেসপন্ডেন্ট সংগঠন 3টি, তাদেরকে ডাকা হলো। আদালত বান্ধব যে সংগঠন, অর্থাৎ ওই মামলায় যারা শুনানিতে অংশগ্রহণ করেছেন, সওয়াল করেছেন, আদালত বান্ধব সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের কোনো প্রতিনিধিকে ডাকা হলো না। এবার এই 3জন যে আমাদের ডাকা হলো, হঠাৎ করে একেবারে শেষ মুহূর্তে 24শে এপ্রিলের বৈঠকটা বাতিল করে দেওয়া হলো। আমাদের বিপুল খরচ ফালতু গেল। 27শে মে বৈঠক হলো। আমরা বৈঠকে গিয়ে দেখলাম যে ফুল বেঞ্চের সঙ্গে আমাদের বৈঠক হচ্ছে না, শুধুমাত্র ডেপুটি সিএজি আমাদের সঙ্গে বৈঠকে বসছে এবং সেখানে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই। অর্থাৎ রাজ্য সরকার মানে পিটিশনার, রেসপন্ডেন্ট মানে আমরা, এবং মালহোত্রা কমিশন, এই 3 পক্ষের কোনো মিটিং কিন্তু হলো না, যেটা ছিল সব থেকে বেশি জরুরি। এবং আরো দুঃখের বিষয়, মালহোত্রা কমিটিতে আমরা ডেপুটি সিএজি কে আমি সুনির্দিষ্টভাবে এই প্রতিটি বিষয়, হিসেব ভুলের বিষয়, যারা পায়নি তাদের বিষয়, গ্র্যান্টিং এডের বিষয়, এই সমস্ত কিছু কিন্তু আমরা তুলে ধরেছি। শুধু নয়, এপিডেপিড আকারে মালহোত্রা কমিটিকে দিয়েছি। এবং দীর্ঘ বৈঠকের পরে আমাদের একটা আবেদন মানে দাবি ছিল যে মালহোত্রা কমিটির এই যে আজকের মিটিং হলো তার মিনিটসটা আমাদের দিন। টিল টুডে সেই মিনিটস আমরা পাইনি। অর্থাৎ আমরা প্রমাণ করতে পারবো না যে এই বিষয়গুলোতে মালহোত্রা কমিটির ডেপুটি সিএজি আমাদের সঙ্গে সহমত হয়েছিলেন। আমরা শুধু এইটুকু প্রমাণ করতে পারবো, হলফনামা দিয়ে আমরা যে কথাগুলো বলেছি ওই এতে, সেইটা শুধু প্রমাণ করতে পারবো। আজ পর্যন্ত কিন্তু মালহোত্রা কমিটি আর কোনো বৈঠকে ডাকেননি। এবারে সরকারের দিকে দেখো, সরকারের 2 মাস আয়ু। আমি একজন সরকারি দপ্তরে দীর্ঘ 38 বছর আমি চাকরি করেছি। তা আমি মনে করি না, অর্জুনও নিশ্চয়ই এটা মনে করবে না, যে 2 মাসে এসে সরকার সব সমস্যার সমাধান করে ফেলবে।